নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। ইরান আমেরিকার এই যে যুদ্ধ, এটা একেবারে চরম আকার নিচ্ছে বলা যেতে পারে, কারণ নিশ্চয়ই জেনে গেছেন আমেরিকা বাংকার বাস্টার বোম ইউজ করতে শুরু করেছে। 2200 কেজি বাংকার বাস্টার বোম একেবারে ইরানের কোস্টাল এরিয়ায় আমেরিকা অলরেডি ড্রপ করেছে, যেটা আমরা আগের দুটো ভিডিওতে আলোচনা করছিলাম যে ইরানের উপকূল বরাবর আমেরিকা মারাত্মক বম্বিং করতে চলেছে। তো গোটা ঘটনাটা আমরা আলোচনা করব। ভারতবর্ষের এই মুহূর্তে অবস্থান কি, কোন দিকে যাওয়া উচিত সেটাও আলোচনা করব। তো চলুন তার আগে শুরু থেকে শুরু করি। দেখুন, প্রথম যে ব্যাপারটা আপনাকে বুঝতে হবে সেইটা হচ্ছে যে ইরানের যিনি সিকিউরিটি চিফ ছিলেন আলী লারিজানি, তাকে ইসরায়েল হত্যা করেছে। এবং ইরানের যিনি বাসিজ ফোর্সের কমান্ডার ছিলেন সোলেইমানি, ঠিক আছে, সোলেইমানি, এনাকেও কিন্তু ইসরায়েল হত্যা করেছে। আপনি এখান থেকে দুটো ব্যাপার আপনাকে বুঝতে হবে। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে ইসরায়েল যেটা চায় সেটা হচ্ছে ইরানের যে লিডারশিপ লাইন, সেই লিডারশিপ লাইনটাকে ধ্বংস করে দিতে। খেয়াল করে দেখুন, এই জন্যে ইসরায়েল এর আগেও ইরানের যারা পরমাণু বিজ্ঞানী বেছে বেছে তাদের হত্যা করত। এবং যুদ্ধ শুরুর প্রথমেই আমেরিকা এবং ইসরায়েল ইরানের যিনি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই তাকে হত্যা করলো, এবং তার ছেলে মোস্তফা খামেনি খুব সম্ভবত তিনি আহত। কারণ একটাই, ইসরায়েল আমেরিকার কাছে জেতার উপায় কি? ইরানের যত মানুষ আছে সবার ওপর বম্বিং করে দেওয়া। লাস্ট মুহূর্তে যুদ্ধ একবার শুরু হয়ে গেলে সেটা কোন দিকে যাবে কারোর হাতে থাকে না। এই জন্য বলা হয় যুদ্ধ শুরু করা সহজ, বাট একবার শুরু হয়ে গেলে না, শেষ করা অত ইজি না। সে জাপানেও তো হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, একদম শহরের মধ্যে পরমাণু বোমা ফেলে দেওয়া। কিন্তু যে কোনো দেশই চায়, আমেরিকা ইসরায়েল খুব করেই চায় যে এত মানুষকে না মেরে, কারণ এই যে মানুষ মরবে এর রিপারকাশনও তো কোনো দিন না কোনো দিন হবে। যদি ইরানের লিডারশিপ লাইনকে শেষ করে দেওয়া যায়, তাহলে ইরানের সিদ্ধান্ত কে নেবে? তাহলে ইরানের মিলিটারি, আর্মি, সমস্ত দপ্তরকে পরিচালনা কে করবে? তাহলে ইরানের সাধারণ মানুষকে ইনস্ট্রাকশন কে দেবে? কাজেই যদি কোনো দেশের কোনো অর্গানাইজেশনের ওপর থেকে লিডারশিপ লাইনকে সরিয়ে দেওয়া যায়, তাহলেই সেই দেশটা নেতৃত্বহীন হয়ে পড়বে এবং তার আত্মসমর্পণ করার বা হেরে যাবার সম্ভাবনা, প্রবণতা বাড়বে। কারণ প্রত্যেকটা দেশে ওই টপ 50-60 জনই এরকম লোক থাকে যারা গোটা প্ল্যান জানে, যাদের মাথায় সবকিছু ছকা আছে, যারা জানে কিভাবে কখন কার সঙ্গে কি ডিল করতে হবে, কিভাবে পাল্টা রিটালিয়েট করতে হবে। তার নিচের সারির যারা আছে তারা তো কেবল ইনস্ট্রাকশন ফলো করে, তারা তো ওই লেভেলের প্ল্যানিং করেও না, বা তাদের এক্সপোজারও নেই, এক্সপেরিয়েন্সও নেই, তারা জানেও না। তো ইরান ইসরায়েল ঠিক এই কাজটা করতে শুরু করে দিয়েছে যে আমেরিকা ইসরায়েল ইরানের যা লিডারশিপ লাইন বেঁচে আছে সেগুলোকে টার্গেট করে করে শেষ করতে থাকো। এবং টার্গেটেড বম্বিং এই জন্য চলছে তো চলছেই। এই যে টার্গেটেড বম্বিং হচ্ছে, বলেছিলাম দুটো কথা আপনাকে বুঝতে হবে। এক তো বুঝলেন, সেকেন্ড এবার যেটা বুঝুন, টার্গেটেড বম্বিং কিভাবে করছে আমেরিকা এবং ইসরায়েল। এদের কাছে খবর কি করে আসছে যে এইখানে আছে এই লোকগুলো? কারণ যখন যুদ্ধ চলছে ইরানে, যেইটা হয়তো বাসিজ কমান্ডারের অফিস, তো সেইখানে নিশ্চয়ই কমান্ডার সাহেব এখন থাকবেন না। খুব স্বাভাবিক, যুদ্ধ চলছে, তিনি নিজের আস্তানা অফিস বদলে নেবেন, এটা কমন সেন্স। এবার বদলে নিয়ে উনি কোথায় গেছেন এটা কি করে জানছে ইসরায়েল? দেখুন, বারবার যেটা বলি, ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ, তাকে আপনি টক্কর দেবেন কি করে? এবং যুদ্ধে আজকের দিনে, শুধু আজকের দিনে কেন বলবো, সব সময়ের জন্যই এটাই মেন ছিল, ইনফরমেশন আপনার কাছে যদি চলে আসে না, সেটা মিসাইলের থেকেও দামি, পরমাণু বোমের থেকেও দামি। এবং দেখুন, ইরানের ইন্টেলিজেন্স ইউএস এর গুপ্তচরকে অ্যারেস্ট করেছে। আরে আজকে অ্যারেস্ট করেছে, এই অ্যারেস্ট করার আগে তো এরা যা করার করে দিয়েছে। এবং অ্যারেস্ট কজনকে করেছে? 4 জনকে, 6 জনকে, 10 জনকে, 111 জনকে।
কে বলতে পারে আরো 222 জন এই মুহূর্তে নেই ইরানে, আমেরিকা ইসরায়েলের গুপ্তচর? এবং গ্যারান্টি দিয়ে বলছি অবশ্যই আছে। আমি তো একটা স্টোরি আপনাদেরকে বলেছিলাম উইথ তথ্য প্রমাণ, যে ইরান যখন বুঝতে পারে যে মোসাদের এজেন্টরা ইরানে প্রচুর রয়েছে, ইসরায়েলের এজেন্টরা, তো ইরান নিজের একেবারে টপ কপদের নিয়ে মারাত্মক একটা ডিপার্টমেন্ট তৈরি করে পুলিশ অফিসারদের নিয়ে, যাদের দায়িত্ব দেওয়া হয় যে তোমাদের এই টিমের কাজ হচ্ছে ইরানের মধ্যে লুকিয়ে থাকা মোসাদের এজেন্টদের খুঁজে বের করা। সেই টিম কাজ করতে শুরু করে। ও বাবা, পরে জানা যায় যে ওই টিমের যে চিফ, ইরান একটা স্ট্রং টিম তৈরি করলো মোসাদের এজেন্ট খুঁজে বের করতে, সেই টিমের যে চিফ, সেই চিফ হচ্ছে মোসাদের এজেন্ট। বুঝুন, মোসাদ এই লেভেলে খেলে। তো ইনফরমেশন পেয়ে যায় আমেরিকা ইসরায়েল একদম পারফেক্ট। এরা কি করতো, এরা লোকেশন হেডকোয়ার্টারের ইকুইপমেন্ট, ডিপ্লয়মেন্ট, সিকিউরিটি ফোর্স কোথায় কি হচ্ছে, এই পুরো জিনিসটা রিপোর্ট করে দিত এনিমিকে। এনিমি মানে ইরান, এনিমি বলতে আমেরিকা এবং ইসরায়েলকে বোঝাচ্ছে। তো এখনো আমেরিকা ইসরায়েল ইরান থেকে গ্রাউন্ড লেভেল থেকে যে রিপোর্টগুলো পেয়ে যাচ্ছে না, তার ফলে ওরা টার্গেটেড বম্বিং করতে পারছে, যে কোথায় হেডকোয়ার্টার চেঞ্জ হচ্ছে, কোথায় কি ইকুইপমেন্ট রয়েছে, সিকিউরিটি ফোর্স কোথায় ডিপ্লয় করা হচ্ছে। সেকেন্ড, আমেরিকার তো স্যাটেলাইট ইমেজ রয়েইছে, যেটা দিয়ে ওরা স্যাটেলাইট দিয়ে অনেক কিছু দেখে ফেলতে পারে, যেটা অন্য দেশের পক্ষে অতটাও সম্ভব নয়। থার্ড হচ্ছে সেই মারাত্মক ঘটনা বাংকার বাস্টার ইউজ। সমস্ত বড় বড় নিউজ আর্টিকেল কভার করেছে যে 2200 কেজি বাংকার বাস্টার বম হরমুজ প্রণালীর কাছে ইউএস হিট করেছে ইরানের মিসাইল ইনফ্রাস্ট্রাকচারে। কি ব্যাপার? ব্যাপার হচ্ছে যে এই যে বাংকার বাস্টার বোম, এটা না অ্যাকচুয়ালি ইরান কি করেছিল, ইরানের আন্ডারগ্রাউন্ড ফেসিলিটি আছে উপকূলের ধারে, যেই আন্ডারগ্রাউন্ডে মানে মাটির নিচে ইরান রেখে দিয়েছিল অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল। এই যে অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল, এই মিসাইলগুলো ডেঞ্জারাস থ্রেট পোজ করছিল আমেরিকার হিসেবে, যে স্ট্রেট অফ হরমুজ দিয়ে, যে স্ট্রেট অফ হরমুজ বন্ধ। এর ফলে আমরা এটুকু কমন সেন্স দিয়ে বুঝি এবং আমরা আলোচনাও করেছি, আমেরিকার ওপর সারা পৃথিবীর তরফ থেকে চাপ বাড়ছে যে ভাই তেলের দাম বেড়ে যাচ্ছে, আমরা তো বাঁচবো না এবার। তো আমেরিকার এই মুহূর্তে দায়বর্তায় পুরো পৃথিবীকে, ইন্টারন্যাশনাল কমিউনিটিকে শান্ত রাখার জন্য যে স্ট্রেট অফ হরমুজ যেন তেন প্রকারণও ওপেন করাচ্ছি আমি। ওপেন করাবে কি করে? ওপেন করাবে সেইভাবেই যে স্ট্রেট অফ হরমুজ ইরান যেই যেই শক্তি দ্বারা বন্ধ করে রেখেছে, সেই সেই শক্তিগুলোকে নিষ্ক্রিয় করতে হবে। তার জন্য কি চাই? ইরানের নেভিকে নিষ্ক্রিয় করতে হবে। তার জন্য কি চাই? ইরানের উপকূলে যে অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল রয়েছে, জাহাজ গেলেই যে মিসাইলগুলো জাহাজে মেরে দিতে পারবে ইরান, সেই পুরো মিসাইলের ভান্ডারটা আগে ধ্বংস করতে হবে। তবে না আমেরিকা বলবে যে এবার এখান দিয়ে জাহাজ নিশ্চিন্তে যাও, ইরান আর কিছু করতে পারবে না। না হলে জাহাজ গেলেই আমেরিকার কথায় ইরান দুটো ক্রুজ মিসাইল ছুড়ে দিলেই তো গেল জাহাজ। তো এই ক্রুজ মিসাইলগুলো পুরো মাটির নিচে ইরান রেখে দিয়েছিল, এবার মাটির নিচে একদম আন্ডারগ্রাউন্ড রেখে দিয়েছে, সেটাকে ধ্বংস করবে কি করে? তার জন্য আমেরিকার কাছে আছে বাংকার বাস্টার। বাংকার বাস্টার মানে পড়বে মাটিতে, পড়ে মাটির 60 ফুট নিচে ঢুকে যাবে, এমন বিস্ফোরণ ঘটাবে, 60 ফুট নিচে গিয়ে আবার একটা বিস্ফোরণ ঘটাবে, ভেতরেও যা আছে ওগুলো বাস্ট করবে। এই হচ্ছে বাংকার বাস্টার, যে বাংকারে ঢুকে বাস্ট করার ক্ষমতা রাখে। মারাত্মক একটা অ্যাডভান্স টেকনোলজির বোম যেটা আমেরিকার কাছে রয়েছে। এইবার এই যে বাংকার বাস্টারগুলো, এটা যেটা ইউজ করা হয়েছে GBU-72 অ্যাডভান্সড 5K পেনিট্রেটার, ঠিক আছে। আর এর আগে কিন্তু অন্য একটা বাংকার বাস্টার, এর আগে যখন 7-8 মাস আগে একবার আমেরিকা অ্যাটাক করলো ইরানের কয়েকটা নিউক্লিয়ার সাইটে, তখন অন্য একটা বাংকার বাস্টার ইউজ করা হয়েছিল। এবারে কিন্তু ইউজ করা হয়েছে GBU-72 অ্যাডভান্সড 5K পেনিট্রেটার, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যদি এই GBU-72 অ্যাডভান্স 5K পেনিট্রেটার এইটাকে একটু ছবি দিয়ে দেখে নিই। এই দেখুন, এইটা হচ্ছে B2 বম্বার, ঠিক আছে। এর নিচে এই লাগানো আছে বাংকার বাস্টার বোম,
ঠিক আছে, এই দেখুন এইটা হচ্ছে বম্বার, এই বম্বারের নিচে এইটা লাগানো আছে, বাংকার বাস্টার বোমটা সেট করা আছে। এইবার যখন এখান থেকে সুইচ টিপবে এই বাংকার বাস্টার বোমটা মেশিন থেকে খুলে যাবে, খুলে গিয়ে এই দেখুন এই জাস্ট খুলে গেল, খুলে গিয়ে এইবার এইটা এই রকম অটোমেটিক বেঁকে যাবে, পুরো রিমোট দিয়ে প্রোগ্রাম দিয়ে গাইড করা আছে, ও এরকম পড়তে পড়তে এরকম হয়ে যাবে, তারপর কোথায় যাবে, এ পুরো JDAM গাইডেড প্রিসিশন ইউজেস জিপিএস, জিপিএস দিয়ে পুরো প্রিসিশন বেসড স্ট্রাইক করতে পারে, ঠিক আছে। এইবার এ এখানে এসে পড়লো, এখানে এসে পড়ে এর টার্গেট একদম ভেতরে এ ঢুকে যাবে, তো এখানে এসে পড়েই একটা বাস্ট হবে, সেই বাস্টে ও ঢুকে যাবে একদম ভেতরে, এখানে গিয়ে আরেকটা বাস্ট হবে, যত মিসাইল এখানে আন্ডারগ্রাউন্ডে আছে সব একেবারে ফেটে যাবে। তো এই যে জিনিসটা, এই জিনিসটা তৈরি করতে একটা এই এক পিসের দাম হচ্ছে 2,88,000 টাকা নয়, ডলার। 2,88,000 মানে আপনি 3 লাখ ধরুন, তাকে আপনি মোটামুটি 90 দিয়ে গুণ করুন যদি ইন্ডিয়ান টাকা হিসেবে বুঝতে চান, ঠিক আছে। এইটা হচ্ছে মানে প্রায় 2,70,00,000 টাকা একটা বাংকার বাস্টার বোমের দাম, ভারতীয় হিসেবে 2,70,00,000 টাকা একটা বাংকার বাস্টার, বা 2.5 কোটি অন্তত একটা বাংকার বাস্টার বোমের দাম। তো আমেরিকার কি বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে এই যুদ্ধে, এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এইবার আপনাদের যেরকম এই চ্যানেলে আমি কখনো এটা চাই না যে আমি বিভিন্ন ইনফরমেশন দেব, মানুষজন জানবে না কোত্থেকে আমি ইনফরমেশন দিচ্ছি, সবাই আমায় ধন্য ধন্য করবে, তারিফ করবে, আর আমার চ্যানেলে স্কিল বাংলাতেই লোকে ভিডিও দেখতে আসবে। যদি ওই রকম থট প্রসেস কারোর থাকে, তাহলে আমি মনে করি আমার এতদিনের শিক্ষকতার জীবনে, তাহলে সে কিছুটা তো এগোতে পারে, কিন্তু অনেক বেশি দূর এগোতে পারে না, ঠিক আছে। এরকম থট প্রসেস অনেকের থাকে, আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে আপনি কোত্থেকে ইনফরমেশন নেন, সেটা আপনি মানুষকে জানান কেন, মানুষ তো আর আপনার ভিডিও দেখবে না। মানে আমি যদি মানুষকে আরো বেটার তথ্য দিতে পারি, মানুষ আমার ভিডিও দেখবে, আমার ছাত্রছাত্রীরা আমার ক্লাস ফলো করবে, আমি আমার স্টুডেন্টদের জানাবো না যে কোন জায়গা থেকে ওরাও ইনফরমেশন ফলো করুক। কিছু কিছু টিচার থাকতো বইয়ের পাতাটাই জেরক্স করে নিয়ে আসতো বা খাতায় লিখে আনতো, বলতো আমি যা বলছি লেখো, কোন বই থেকে সেই ইনফরমেশন বলবে না। তাদের একটা ইনসিকিউরিটি ফিলিং থাকতো ক্লাসে, যে আমি যদি বইটার কথা বলে দিই স্টুডেন্টরা জেনে যায়, তাহলে আমাকে আর স্টুডেন্টরা আমার ক্লাস শুনবে না। তো স্টুডেন্টরা যেদিন আমার ক্লাস করবে না, সেদিন আমি জানবো যে আমার টিচার সত্তা আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে, আমাকে আরো পড়াশোনা করতে হবে, আমাকে আরো নিজের ওপর টাইম দিতে হবে, কি করে আরো বেটার বোঝাতে পারি। কোনো কারণ তো আছে যাতে করে স্টুডেন্টরা আমার কথা আর শুনছে না, আমার ক্লাস করছে না, বা আপনারা যারা স্টুডেন্টদের গার্জিয়ানরা আছেন আপনারা আমার ভিডিও আর দেখছেন না। কিন্তু কোনোদিনই ওইটা সাকসেসের মন্ত্র হতে পারে না যে কোন বই থেকে আমি পড়াশোনা করে এসেছি সেটা আমি জানাবো না। ও করে খুব একটা বেশি বড় হওয়া যায় বলে আমি বিশ্বাস করি না। এবং সেই জন্য যেরকম আপনাদের কয়েকটা ভিডিও আগে আমি PIV ফ্যাক্ট চেকের ব্যাপারে জানিয়েছিলাম যে আমি কোথা থেকে ইনফরমেশন নিই, আবার আমি আর একটা জিনিস দেখাচ্ছি। দেখুন, এই যে বাংকার বাস্টার বম ইউজের যে ব্যাপারটা, এটা দেখবেন বিভিন্ন মিডিয়া রিপোর্ট করেছে, আর বিভিন্ন মিডিয়া বলছে না না এরকম কিছু হয়নি। তো আপনার মনের মধ্যে কনফিউশন আসবে, আপনি কোত্থেকে নিশ্চিত হবেন? আপনি এক্সে চলে যান, এক্স মানে x.com, যেটা পূর্বতন টুইটার। ওখানে গিয়ে আপনি লিখবেন সেন্টকম, জাস্ট লিখবেন সেন্টকম। সেন্টকম কি জিনিস আগে আপনি বুঝে নিন। আমেরিকার যে আর্মি, আমেরিকার আর্মি তো শুধু আমেরিকায় নেই, সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, কারণ সারা পৃথিবীতে 750-র ওপর বেস আছে আমেরিকার, ঠিক আছে। তো আমেরিকার আর্মিকে কয়েকটা ভাগে আমেরিকা ভাগ করে রাখে। তো যারা মধ্যপ্রাচ্য, সেন্ট্রাল এশিয়া এই দিকটা সামলায়, ঠিক আছে, যে টিম, সেই টিমের নাম হচ্ছে সেন্টকম, মানে সেন্ট্রাল কমান্ড। যারা পৃথিবীর ওই মাঝখানের মধ্যপ্রাচ্য বা সেন্ট্রাল এশিয়ার দিকটাকে সামলায়, তো এই সেন্টকমের যে চিফ, সে তার দায়িত্ব এই দেশগুলোর মধ্যে যাই হবে না কেন আমেরিকার সেনা এই দেশগুলোতে কি অ্যাকশন নেবে তার দায়িত্ব। তো আপনি এক্সে চলে যান, গিয়ে লিখুন সেন্টকম, আপনি পেয়ে যাবেন অফিসিয়াল হ্যান্ডেল একদম সেন্টকমের।
সেন্টকম ওখানে পুরো ম্যাপ দিয়ে অপারেশন এপিক ফিউরি, এই অপারেশনটার নাম আমেরিকা দিয়েছে অপারেশন এপিক ফিউরি, সেখানে দেখিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন স্ট্রেট অফ হরমুজ, এই যে জায়গাটা, এইখান দিয়ে এই জাহাজগুলোকে পাস করতে হয়, আর ইরান এইখানটায় মেন অ্যাটাকটা করছে, দখল করে রেখে দিয়েছে যে এখানে কোনো জাহাজ পাস করতে দেব না। তো পুরো ওরা এরকম বক্স করে দেখিয়ে দিয়েছে যে এই জায়গাটায় ওরা 5,000 পাউন্ড মানে প্রায় 2,200 কেজি ডিপ পেনিট্রেটার মিউনিশনস, ঠিক আছে, বাংকার বাস্টার বোম ওরা ইউজ করেছে, যেখানে ইরান অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল রেখে দিয়েছিল, যে অ্যান্টিশিপ ক্রুজ মিসাইলগুলো ইন্টারন্যাশনাল শিপিং ইন দ্য স্ট্রেট, এই প্রণালীতে আন্তর্জাতিক জাহাজ যে যাবে তাতে করে একটা থ্রেট পোজ করছিল। ক্লিয়ার? তো আপনি এক্স্যাক্ট জায়গা থেকে ইনফরমেশন পাবেন। সেন্টকম কখনো ফেক নিউজ ছড়াবে না, কারণ এটা একটা মিলিটারি বডি, ঠিক আছে। আমেরিকার মিডিয়া ফেক নিউজ বলতে পারে, ইরানের মিডিয়া ফেক নিউজ বলতে পারে, এই ধরনের জায়গা থেকে আপনার ইনফরমেশন গ্যাদার করা দরকার, ঠিক আছে। আশা করি আপনারা এই ব্যাপারগুলো এবার থেকে ফলো করতে থাকবেন। নেক্সট আবার দেখুন, আমি ডোনাল্ড ট্রাম্পের যে ট্রুথ সোশ্যাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট, সেইখান থেকে পরের ইনফরমেশনটা আমি নিয়ে এসেছি। ট্রুথ সোশ্যাল মিডিয়া ফলো করার জন্য আমি আপনাদের অনেককে বলি, আশা করি আপনারা কয়েকজন উৎসাহিতও হয়েছেন, ঠিক আছে। তো কেবল স্কিল বাংলা দেখে আপনার নলেজ বাড়াতে হবে এমন নয়, স্কিল বাংলা থেকে যে সোর্সগুলো পাবেন সেগুলোও ফলো করে আপনার নলেজ বাড়াতে হবে। এবং যেদিন আমার থেকে আপনি বেশি আপডেটেড হয়ে যাবেন, আমি মনে করব আমি সেদিন আরো সাকসেসফুল হয়ে গেছি, যে আমি দুজন মানুষকে অন্তত আপডেটেড করে দিতে পেরেছি। তো ডোনাল্ড ট্রাম্প কি বলছে এবার দেখুন। এই ব্যাপারটা ভারতবর্ষের প্রেক্ষিতে একটু বুঝতে লাগবে, আমাদের যুদ্ধের প্রেক্ষিত তো কি ব্যাপার বুঝে গেলাম। ডোনাল্ড ট্রাম্প প্রচন্ড রাগমাগ করে বলেছে, কি বলেছে, যে আমরা আমাদের যে ন্যাটো অ্যালাই আছে, ন্যাটোর পার্টনার, তাদেরকে বলেছিলাম আমাদের হয়ে যুদ্ধে যোগ দিতে। বেশিরভাগ তারা জানিয়ে দিয়েছে দে ডোন্ট ওয়ান্ট টু গেট ইনভলভড উইথ আওয়ার মিলিটারি অপারেশন, তারা আমাদের মিলিটারি অপারেশনে ইনভলভ হতে চায় না। এইবার উনি রাগমাগ করে বলছেন যে I always considered NATO where we spend hundreds of billions of dollars per year protecting these same countries to be a one-way street. We will protect them, but they will do nothing for us, in particular in a time of need. তো ডোনাল্ড ট্রাম্প ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার কথা আগেই বলতে শুরু করেছিল। ক্লিয়ারলি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করছেন যে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে এই সব দেশকে, বিশেষ করে ইউরোপের দেশই তো ন্যাটোয় আছে, এদেরকে আমরা এতদিন প্রতিরক্ষা সামলে গেছি, এদের আমরা প্রোটেক্ট করে গেছি। আর যখন দরকারের সময় এসছে, ন্যাটোতে কি লেখা ছিল আর্টিকেল 5-এ, আমেরিকা এদের প্রোটেক্ট করবে না, সবাই সবার দরকারে যাবে, সবাই সবার দরকারে যাবে, এরা আমাদের দরকারে আসছে না, এই হচ্ছে এদের চরিত্র। এর মানে আপনাকে কি বলেছি, বিটুইন দ্য লাইন অংশগুলোকে রিড করতে হবে। এখান থেকে কি পাচ্ছেন আপনি, এখান থেকে আপনি এটাই, জিওপলিটিক্স জানলে ফিউচার প্রেডিক্ট এইভাবে করা যায়, কোনো জ্যোতিষী নয়, এটুকু বুঝতে পারছেন তো, যে ন্যাটোর ভবিষ্যৎ শেষ, আমেরিকা আর ন্যাটোতে টাকা ঢালবে না বা নিজেকে ন্যাটো থেকে বের করে নেবে। এর মানে কি, এর মানে এই যে ন্যাটোর ছায়ায় এতগুলো দেশ সুখে শান্তিতে ছিল যে ন্যাটো আছে বাঁচিয়ে নেবে, তাহলে এই প্রত্যেকটা দেশ, 30টার ওপর দেশ এবার একদম আতঙ্কিত হয়ে যাবে যে ভাই কে বাঁচাবে আমাদের। তো তখন ওরা কি করবে, যখন আতঙ্কিত হবে ওরা নিজেদের ডিফেন্স নিজেরা সামলাতে শুরু করবে। এবার নিজেদের ডিফেন্স নিজেরা কি করে সামলাবে, ওদের কাছে লাস্ট এত বছরে প্রচুর ডিফেন্স ইন্ডাস্ট্রি তো নেই, ওরা তো জানে আমেরিকা আমাদের সামলাচ্ছে, ঘোড়া দেখলে খোড়া হয় মানুষ, নিজে আর কিছু চেষ্টা চরিত্র করেনি খুব একটা। তাহলে এবার রাতারাতি ওরা কি করে মিসাইল বানাবে, বম বানাবে, এয়ার ডিফেন্স সিস্টেম বানাবে, ফাইটার জেট বানাবে, পারবে? পারবে না। তাহলে কি করবে, ওদের টাকা আছে, ইউরোপিয়ান দেশ, ওরা কিনবে। কোত্থেকে কিনবে, যে দেশ দেবে সেই দেশ থেকে কিনবে। তো ভারতবর্ষের কাছে এখন একটা বড় অপরচুনিটি এই মুহূর্তে আবারও তৈরি হচ্ছে। ভারতবর্ষ যে ব্রহ্মোস থেকে শুরু করে বাকি সমস্ত ডিআরডিও এবং বাকি বিভিন্ন হেল থেকে শুরু করে সবার মারাত্মক প্রচেষ্টায় একের পর এক ডিফেন্সে আত্মনির্ভর হচ্ছে, ভারতের এবার টার্গেট নেওয়া উচিত আরো দ্রুত
ওয়ার্ল্ড ক্লাস জিনিস তৈরি করে এই সমস্ত দেশে বিক্রি করতে। ইউরোপ পুরো রেডি ডিফেন্স আইটেম কেনার জন্য, এটা আপনি 100-এ 200% গ্যারান্টি দিয়ে লিখে নিন। এর থেকে কি বোঝা যায়? এর থেকে স্যার স্টক মার্কেটের জ্ঞানও এবার আমরা ধরে ফেলতে পারছি যে যে সমস্ত ডিফেন্স কোম্পানিগুলো আছে, প্রবণতা বলে যুদ্ধের পর এইবার আস্তে আস্তে এই সমস্ত ডিফেন্স কোম্পানির যদি ঠিকঠাক এর এক্সপোর্ট করতে পারে স্টক ওপর দিকে যাবে। তাই তো এইভাবে জিওপলিটিক্সকে আপনাকে বুঝতে হবে। সেকেন্ড দেখুন, ভারতবর্ষের প্রেক্ষিতে তো ভারতবর্ষের ডিফেন্স সেক্টরের ফিউচার নিয়ে আমরা বুঝলাম। সেকেন্ড যেটা আপনাকে বুঝতে হবে, রাশিয়ার অয়েল ট্যাঙ্কার যাচ্ছিল চায়নাতে, হয়তো কে জানে মোদিজির ফোন টোন গেছে পুতিন সাহেবের কাছে, স্যাট করে ইউটার্ন নিয়ে নিয়েছে অয়েল ট্যাঙ্কারগুলো এবং এখন ইন্ডিয়ার দিকে আসছে। সমস্ত জায়গায় আপনি দেখতে পারবেন, ঠিক আছে, রাশিয়ান অয়েল ট্যাঙ্কার বাউন্ড ফর চায়না ডাইভার্টেড টু ইন্ডিয়া। পুতিন ওদিকে জিনপিংকে সামলে নেবে, ভাই তোমাদের চিন্তা নেই, তোমাদের তেল টেল দেবো, মোদিজি ফোন করেছিল, ইন্ডিয়ার এখন আর্জেন্ট একটু বেশি দরকার, ওদের ওদিকে আপাতত পাঠিয়ে দিচ্ছি। তো ভারত এবং রাশিয়ার সম্পর্ক ইনট্যাক্ট রয়েছে, এই কনক্লুশন আপনি এখান থেকে পেয়ে যেতে পারেন। না হলে রাশিয়ার কাছে কিন্তু অপশন ছিল যে না না তোমরা তো আমেরিকার সঙ্গে এফটিএ করছিলে, হ্যাঁ তেল দেবো, একটু দেরি হবে, কি করব বলো, এখন তো চায়নায় যাচ্ছে, চায়নায় যাচ্ছিল মাঝপথ থেকে ঘুরিয়ে দিচ্ছে রাশিয়া, ইন্ডিয়ায় যাও ইন্ডিয়ায় যাও। তো আবারও আপনি একটা সিগন্যাল এখান থেকে পাচ্ছেন যে রাশিয়া ইন্ডিয়া ফ্রেন্ডশিপ অটুট রয়েছে। ইন্ডিয়া রাশিয়াকে ঠিকঠাক বুঝিয়ে নিয়েছে যে আমেরিকার সঙ্গে এফটিএটা কেন ইন্ডিয়ার দরকার, রাশিয়ার জায়গাতেই থাকবে, ইন্ডিয়ার সঙ্গে তাদের সম্পর্কে ভাটা পড়বে না। এখান থেকে আপনি আরেকটা কনক্লুশন টানতে পারেন যে ইন্ডিয়াতে তাহলে অয়েল এবং অয়েল থেকেই, যেহেতু ক্রুড অয়েল থেকেই গ্যাস তৈরি হয়, গ্যাস এই দুটো আগামী কিছুদিনের জন্যেও আবার মোটামুটি আমরা নিশ্চয়তা পেয়ে গেলাম। তার মানে আমাদের গাড়ি চলবে, আমাদের কিচেনে রান্নাও চলবে, ইয়েস একটু আপ ডাউন তো আসবে, আমাদের ইকোনমি ঠিকঠাক চলতে থাকবে। এবং ইন্ডিয়া এবং চীন মারাত্মক মানে অসাধারণ কাজটা এই মুহূর্তে করে যাচ্ছে। এই যুদ্ধে ভারতবর্ষের একটাই লক্ষ্য, কোনো দিকে কোনো প্রভোকেশনে না জড়িয়ে জাস্ট নিজের দেশকে নিউট্রাল রেখে যাও। সিনেমা চলছে, সিনেমা দেখো, পপকর্ন খাও, আমেরিকার যা যা টাকা পয়সা ধ্বংস হচ্ছে মজা নাও, হেজবোল্লাহকে ইসরায়েল পেটাচ্ছে, জঙ্গি গোষ্ঠী ধ্বংস হচ্ছে মজা নাও। যখনই দেখবে যে ওই মিসাইল খানিক আমাদের পাশে পড়তে আসছে, মানে মিসাইল তো ওরম পড়বে না, আমাদের তেল গ্যাসের সমস্যা হচ্ছে, সঙ্গে সঙ্গে সিনেমা দেখতে দেখতেই ফোন করো, আরে ভাই এই আমাদের এদিকে তেলটা গ্যাসটা, যাতে আবার সঙ্গে সঙ্গে আমাদের তেল গ্যাসটা সিকিউরড থাকে। কোনো পক্ষে যদি ভুল করেও জড়ায় তাহলে ধ্বংস অনিবার্য, ইকোনমির একেবারে 12 দুগুণে 24টা বেজে যাওয়া অনিবার্য। কাজেই এই যুদ্ধে ভারতের জয়, ভারত যদি না জড়ায়, ভারত যদি নিরপেক্ষ থাকে, এবং চীনও তাই করছে যে ইকোনমিতে 1 নাম্বার 2 নাম্বার জায়গায় আমাদের যেতে হবে চীনকে এবং ইন্ডিয়াকে, এদের কোনো দিকে কোনোভাবে আমরা জড়াবো না। এবং সেটা সাকসেসফুলি ইন্ডিয়া এখনো পর্যন্ত করে যাচ্ছে, আশা করি লাস্ট দিন পর্যন্ত কোনো দিকে জড়াবে না এবং নিজেদের এনার্জি নিড, গ্যাস তেল নিজেরা সিকিউর করতে থাকবে, বাকি মুভি দেখো, পপকর্ন খাও। এবং এই মুহূর্তে ইন্ডিয়ার সফট পাওয়ার কোন দিকে যাচ্ছে খালি দেখুন। কারণ অনেকে যারা ভারত বিদ্বেষী বাংলাদেশি ভাই বোনেরা আছে তারা বলে ভারতের গদি মিডিয়া প্রচার করছে। আচ্ছা, সুইডেন এই দেশটার নাম শুনেছেন? ফিনল্যান্ড এই দেশটার নাম শুনেছেন? ফিনল্যান্ড পাশাপাশি দেশ, সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, এগুলো ইউরোপের দেশ। তো ইউরোপ তো ভারত চালায় না, ইউরোপিয়ানরা, তাই না, সাহেবদের জাত, তো আমরা তো ওদেরকে কন্ট্রোল করি না, এটুকু তো ক্লিয়ার বাংলাদেশের ভাই বোনদের কাছে। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট স্টাব তিনি বলছেন যে পিএম মোদিকে ডাকুন এই যুদ্ধে, কারণ একমাত্র ভারত পারে ইউএস ইরান ইসরায়েলের এই যুদ্ধে ব্রোকার হতে, নিউট্রাল ব্রোকার। তার কারণ উনি বিশাল মোদিজির বন্ধু এমন নয়, তাই না? এর আগে হয়তো এই ভদ্রলোকের ছবিও আপনারা অনেকেই দেখেননি। তার কারণ পৃথিবীর সব দেশের কাছেই এটা ক্লিয়ার যে এই যুদ্ধ থামাতে গেলে তো আলোচনার টেবিলে এই দেশগুলোকে আনতে হবে। আপনি হিসাব করে দেখুন কোন দেশ আছে যার সঙ্গে ইসরায়েল, আমেরিকা এবং ইরান তিনটে দেশেরই ভালো সম্পর্ক। আপনি আর একটা দেশ বলুন। ইউরোপের কোন দেশ আসবে আলোচনায়, ইসরায়েল এবং আমেরিকা বসবে, ইরান তো আসবেই না ওদের সঙ্গে আলোচনায়।
রাশিয়া চীন আলোচনা করতে আসবে, আমেরিকা তো আসবেই না ওই আলোচনায়, ইরানের পুরো প্রো লেভেলের গোষ্ঠী ওরা। একমাত্র ভারত সেই ইমেজটা রেখে দিয়েছে যে ভাই ইরানের সঙ্গেও আমরা কথা বলতে পারি, ইসরায়েলের সঙ্গেও আমরা আলোচনা করি, আমেরিকার সঙ্গেও আমাদের ডিল ফিল হয়। ইরানকে আমরা বলছি ভাই আমাদের গ্যাস আর তেলের কন্টেনারগুলোকে ছেড়ে দাও, ইরান ছেড়ে দিচ্ছে। ইসরায়েলের সঙ্গে আমাদের পিএম যুদ্ধের একদিন আগে গিয়ে সফর করে এলো, আমেরিকার সঙ্গে আমরা এফটি এর আলোচনা শুরু করে দিচ্ছি, রাশিয়ার থেকে আমরা তেল নিয়ে চলে আসছি, চীনের সঙ্গে আমরা একটা স্ট্যাটাসকো মেনটেন করে নিয়েছি, গালোয়ান ভ্যালি ডোকলামের কেস যেরকম মারাত্মক হয়ে গেছিল তারপর। তো ভারত পারে এই মুহূর্তে গোটা পৃথিবীতে। কাজেই ভারতের সফট পাওয়ার দেখে নিন, ভারতের অয়েল গ্যাসের নিশ্চয়তা দেখে নিন, ভারতবর্ষের ইন ফিউচার এক্সপোর্টের, ডিফেন্সের এক্সপোর্টের সম্ভাবনা দেখে নিন। এইগুলোকে আপনাকে বুঝতে হবে। আমি 4 নাম্বার আর একটা বলবো এনার্জি নিয়ে। আগের দিন আমরা সোলার এনার্জি অনেক কিছু আলোচনা করছিলাম না? ভারতবর্ষ কি করেছে জানেন? লোকে যেটা নিয়ে হাসবে ভারত ওটাকে সত্যি করে দেয়। আপনি বলুন স্যার 1%, ভাই এক এক করেই তো কোনোদিন 100 হবে। ভারতবর্ষ এই যে আমাদের অটোগুলো সিএনজিতে চলে, অনেক 4 চাকাও চলে সিএনজিতে, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, 3-4 দিন আগে ভিডিওতে বুঝিয়েছিলাম। এবং আমাদের যে পিএনজি চলে, পাইপড ন্যাচারাল গ্যাস, বিভিন্ন শহরে পাইপের সংযোগ রান্নার গ্যাসে চলে এসছে। এই সিএনজি আর পিএনজিতে 2025-26 ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে আমরা স্টার্ট করে দিয়েছি 1% সিবিজি ব্লেন্ডিং। স্যার সিবিজি আবার কি? আপনি তো আগের দিন এলপিজি ফেলপিজি অনেক কিছু বলেছিলেন। সিবিজি হচ্ছে কম্প্রেসড বায়োগ্যাস। এটা ভারতই পারে যে ভাই বায়োগ্যাস, কোথায় নর্দমার জল রয়েছে ওটা থেকে গ্যাস বানাও, কোথায় গোবর রয়েছে ওটা থেকে গ্যাস বানাও, কোথায় সবজির খোসা রয়েছে ওটা থেকে পচিয়ে গ্যাস বানাও। আর শুধু বানাচ্ছে ইন্ডিয়া তাই নয়, করবে তাই নয়, করে দিয়েছে। এখন প্রত্যেকটা সিএনজি সিলিন্ডারে 1% বায়োগ্যাস মেশানো থাকছে, হবে বলছি না, থাকছে। পিএনজি আপনার বাড়িতে যদি পাইপে গ্যাস আসে, যদিও সব জায়গায় শুরু হয়নি, অল্প জায়গায় শুরু হয়েছে, সেখানেও 1% সিবিজি মেশানোই থাকছে। 1% ভারতবর্ষ আত্মনির্ভর হয়ে গেছে, আর কাতার থেকে গ্যাস আসতে হবে না। কোনোদিন শুরুটা তো করতে হতো। ইয়েস, ভারত অনেক পিছিয়ে আছে, ভারতকে লম্বা দৌড়াতে হবে, স্পিডে দৌড়াতে হবে, বাট শুরুটা তো কোনোদিন কাউকে করতেই হতো। শুরুটা হয়ে গেছে 25-এ, এবং 28-29-এ ভারত টার্গেট রাখছে এটাকে বাড়িয়ে 5%-এ নিয়ে আসবে। রাতারাতি চেঞ্জ হয় না, একদিনে চেঞ্জ হয় না, বাট একদিন না একদিন হয়। ভারত টার্গেট নিয়ে নিয়েছে সতত স্কিমে যে 5000 সিবিজি প্ল্যান্টস, কম্প্রেসড বায়োগ্যাস প্ল্যান্ট ভারতবর্ষ তৈরি করে ফেলবে। ভারত টার্গেট নিয়ে নিয়েছে গোবর্ধন স্কিমে, গোবরকেই ধনে রূপান্তরিত করছি আমরা, ওয়েস্ট টু ওয়েলথ। গোবর নষ্ট হয়, তাই তো? সেই গোবর ওয়েস্ট, সেটাকে আমরা ওয়েলথে, ধনে কনভার্ট করছি। গোবর্ধন প্রজেক্ট, যেখানে ক্যাটেল ডাং, গোবর থেকে এবং অর্গানিক ওয়েস্ট, শাক সবজি এই সেই যা নষ্ট হচ্ছে, সেই থেকে আমরা ওয়েলথ এবং এনার্জি তৈরি করব। ভারতবর্ষের কাছে যা রয়েছে ভারত সেটাকে টেকনোলজি দিয়ে এনার্জি ওয়েলথ কনভার্ট করে আত্মনির্ভর হয়ে যাবে। সেই কাজ হবে শুরু বলছি না, হয়ে গেছে, প্রমাণ দেখিয়ে দিচ্ছি। এবং আপনি এবার নিশ্চয়ই মনে মনে ভাবছেন যে আচ্ছা সবই বুঝলাম, তাহলে স্যার এটুকু জিওপলিটিক্স দিয়ে লাস্ট আমাকে একটু বলে দিন যে আমরা কি এখন স্টক মার্কেট বা ইত্যাদিতে ইনভেস্টমেন্টটা করব? মার্কেট তো খুব ডাউন যাচ্ছে। আমার কথা শুনতে হবে না, মার্কেটের সব থেকে সেরা মানুষদের মধ্যে আমি সবসময় বলি রিচ ড্যাড পুয়ার ড্যাড, এই বইটা পড়বেন। কার লেখা বই? রবার্ট কিওসাকি, তাই তো? রবার্ট কিওসাকি কি লিখছেন 4 দিন আগে? রবার্ট কিওসাকি লিখছেন, উনি লিখছেন, আমি নই, যে ওনার ওই রিচ ড্যাডের উদাহরণ দিয়ে উনি বলেছেন, ইফ ইউ ওয়েট আনটিল ইট ফিলস সেফ টু ইনভেস্ট, দ্য অপরচুনিটি ইজ অলরেডি গন। আপনি যদি ওয়েট করেন যে সেফ সময় আসুক ইনভেস্ট করার, সেফ সময় চলে এলো মানে সুযোগ শেষ। অপরচুনিটি তখনই আসে যখন মারাত্মক আনসেফ টাইম চলে।
মোস্ট পিপল আর ওয়েটিং নাও, আপনারা এখন ওয়েট করছেন, তাই না? দে আর ওয়াচিং দ্য হেডলাইন্স, আপনারা রোজ স্কিল বাংলার ভিডিও দেখছেন, ফিলিং অ্যাংজাস, উদ্বিগ্ন হচ্ছেন, হোল্ডিং ক্যাশ, ক্যাশ নিজের কাছে রেখে দিচ্ছেন যে এখন স্টক মার্কেটে লাগাবো না, ডুইং নাথিং, কিছুই করছেন না, তাই তো? পুরো আপনাদের কথাই লিখেছে। অ্যান্ড আই গেট ইট, দ্য ওয়ার্ল্ড লুক স্কেয়ারি, পুরো পৃথিবীটাই স্কেয়ারি এই মুহূর্তে, কি হয় কি হয়। বাট হেয়ার ইজ হোয়াট 50 ইয়ার্স অফ ইনভেস্টিং হ্যাজ টট মি, উনি বলছেন আমার 50 বছরের ইনভেস্টিং যাত্রায় আমি যেটা শিখেছি, উনি যেটা শিখেছেন, দ্য ওয়ার্ল্ড ইজ অলওয়েজ স্কেয়ারি হোয়েন দ্য বেস্ট অপরচুনিটিজ অ্যাপিয়ার, যখন বেস্ট সুযোগটা আসে তখন তখন ওয়ার্ল্ড স্কেয়ারি থাকে। এবং সেই সময় যারা ঠিক ফিল্ড বুঝে ইনভেস্ট করে দিতে জানে, আফটার 6 মাস বা 1 বছর এই লেভেলের পিক নেয়। আর সময় কেটে গেলে যখন পিক নিয়েছে তখন মানুষ এই ভালো যাচ্ছে ইনভেস্ট করি, তখন আর ইনভেস্ট করে কি হবে, তখন তো যা ওঠার উঠে গেছে। তো যারা আপনারা আমাদের স্কিল বাংলার স্টক মার্কেট কোর্সে পড়াশোনা করছেন, তাদের জন্য এটা একটা বড় ইঙ্গিত। কোন ফিল্ডে ইনভেস্ট করবেন কিভাবে, সেটা তো আপনাদের পুরো ক্লাসে শেখানো হচ্ছে, তাই তো? এবং এখন আপনাদের বাংলা ভাষায়, মাতৃভাষায় প্রত্যেকটা ভিডিও আপনারা দেখে শিখে নিতে পারছেন। যারা স্টক মার্কেটে আমাদের এনরোল করতে পারেননি তাদের বলি যে আমাদের যারা স্টুডেন্টরা স্কিল বাংলা থেকে এনরোল করেছেন এই স্টক মার্কেট ইনভেস্টিং এর কোর্সে, অনলাইন বাড়িতে বসে করা যায় এই কোর্স, এখন এটার হিউজ ফিজ হয়ে গেছে, 7,000 টাকা ফিজ এখন যারা এনরোল করছেন। আর যারা বেশিরভাগ যারা এনরোল করেছে তাদের সময় তখন অফার ছিল, তো তখন যারা এনরোল করেননি তারা এখন অনেকটাই প্রবলেমে, কারণ আমি বলেইছিলাম কোর্সের ফিজ আস্তে আস্তে বাড়বে। 7,000 টাকা ফিজ রয়েছে লাস্ট কিছুদিন ধরে। আমি আপনাদের জাস্ট একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, স্টক মার্কেটে আপনারা যারা যারা এখনো এনরোল করেননি, আপনাদের কি এনরোল করার ইচ্ছে রয়েছে? যে স্যার তখন বুঝতে পারিনি, এনরোল করিনি, যে হ্যাঁ এখন এবার শিখে নিতে চাই, এনরোল করতে চাই, কিন্তু ফিজটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে কমেন্টে জানাবেন। আমি কথা দিচ্ছি না যে করতেই পারবো, কারণ কোম্পানি আমার নয়, আমি অ্যাসোসিয়েট ডাইরেক্টর হিসেবে চাকরি করি এখানে, ইন্টারন্যাশনাল রিলেশনসের টিচার, সেটা আমার জব রোল, ঠিক আছে? তো কোম্পানি তো আমি শেষ কথা নই যে আমি আপনাকে বলে দেবো যে আমি ডিসকাউন্ট করিয়ে দেবো। কমেন্টে আপনারা যদি অনেকে বলেন হ্যাঁ স্যার ডিসকাউন্টেড ফিজ হলে, কম ফিজ হলে আমরা শিখতে ইন্টারেস্টেড স্টক মার্কেটে, তো কমেন্ট করুন প্রত্যেকে, আমি একটু দেখে নিই কত কমেন্ট আসছে, সেই বুঝে আগামীকাল সকালের মিটিংয়ে আমি হায়ার ম্যানেজমেন্টে কথা বলবো। কতটা ডিসকাউন্ট করা যাবে আমি জানি না, 2 টাকা না 2,000 টাকা না আরো বেশি, আমার কোনো আইডিয়া নেই, বাট আমি চেষ্টা করব, যদি প্রচুর মানুষজন আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে কালকে সকালে মিটিংয়ে অ্যাপ্রুভাল করিয়ে নিয়ে কালকে বিকেল সন্ধ্যের মধ্যে, যদি হয়, যদি, আমি কথা দিচ্ছি না, স্টক মার্কেট কোর্সে আরো একবার অন্তত আপনাদের জন্য 24 ঘন্টার জন্য কালকে বিকেলে অফার দিতে। তো কালকে প্রথমত আজকের ভিডিও কমেন্ট করে রাখবেন প্রত্যেকে যারা চাইছেন, আর কালকের ভিডিওটা ঠিক টাইমে সন্ধ্যেবেলা তাড়াতাড়ি আগে দেখে নেবেন, যেন আবার অফার মিস হয়ে গেল, আবার তখন ভাবছেন এই যা এবার কি করব, ওই কাণ্ড যাতে না হয়, ঠিক আছে? আশা করি পুরো ব্যাপারটা এবং ইন্ডিয়াতে এর প্রভাব, ইন্ডিয়ান স্টক মার্কেটে প্রভাব, আপনার ইকোনমির ওপর প্রভাব, পুরোটা আপনাকে বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ, ভালো থাকবেন প্রত্যেকে।